দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে ঘরে বসে টি শার্ট পেইন্টিং, এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন পপি টিকলি, চিত্রশিল্পী। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আমি অনেক ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা শিখবো, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছে আজকের কোর্সে। আজকে কিন্তু ভিন্ন রকম একটি বিষয় দেখতে পাচ্ছি, একটু ভিন্ন রকম কাজ করা হবে। আমরা এই কয়দিন ডিফারেন্ট ক্রাফটিং আইটেম শিখেছি, তো আজকে যেটা করব আমি টি শার্টের উপর পেইন্ট করব। তো টি শার্টের প্রথমে আমরা দেখে নিব যে কি কি উপকরণ লাগছে আমাদের। হ্যাঁ, টি শার্ট অবশ্যই ফার্স্ট অফ অল আমাদের টি শার্ট লাগবে। বেটার হয় যদি এক কালার হয় টি শার্টটা, আর যদি ভিন্ন কয়েক কালারের কম্বিনেশন থাকে তখনও কোনো সমস্যা নেই। তবে আমি দর্শকদের বোঝার জন্য আমি দুইটাই হচ্ছে টি শার্টে পেইন্ট করব, দুইটাই এক কালারের চুজ করেছি। সো যেটা আমি বলবো যে আপনারা এই টি শার্টটা আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারেন। আর রঙের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেব্রিক কালার খুবই অ্যাভেইলেবল, ফেব্রিক কালারটা ইউজ করা যেতে পারে। এবং আমি যেটা করব ফেব্রিক কালারের সাথে আমি একটু অ্যাক্রিলিক কালারও টাচ করব আর কি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আজকের উপকরণ। আমি অলরেডি একটা থিম হচ্ছে এখানে ড্র করে দেখতে পাচ্ছি যে ভিতরে একটি বোর্ড আমরা নিয়েছি টি শার্টের ভিতরে। বোর্ড, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, টি শার্টে যখন আমরা পেইন্ট করব তখন পিছনে যেটা হতে পারে এই রংটা পিছনেও লেগে যেতে পারে। এই জন্য অবশ্যই টি শার্টে কালার করার আগে টি শার্টের নিচে বা যে কোনো কিছু কালার করার আগে নিচে যে কোনো একটা বোর্ড অর সামথিং দিয়ে নিতে হবে। আর যেটা হয় যে হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে যদি আমরা শাড়ি বা অন্যান্য কোনো কিছুতে পেইন্ট করি তখন যেটা করতে হয় একটা বড় রকমের ফ্রেম থাকে, ওই ফ্রেমটা ইউজ করতে হয়। আমরা এখানে কি বোর্ড ব্যবহার করছি? এটা জাস্ট সিম্পলি একটা পার্টেক্সের বোর্ড, যেটা অ্যাভেলেবেল ছিল বাসায়, যে যার মতো করে যেটা অ্যাভেলেবেল মনে করে সেটা ইউজ করতে পারবে। অথবা কেউ চাইলে এখানে নিচে হচ্ছে নিউজ পেপারও ইউজ করতে পারে। আচ্ছা, সো আমার মনে হয় আমি শুরু করতে পারি। আমি আমার জাস্ট একটা ছোট্ট একটা সিনারি এঁকে নিয়েছি আগে। সো যেটা করব এটা আমি স্টার্ট করব কালার করার আগে আমরা আরেকটু ডিটেলসে জানতে চাই যে এখানে যখন আপনি পেইন্টিং করেছেন বা এঁকে নিয়েছেন, কোন পেন্সিল দিয়ে এঁকে নিয়েছেন এবং কিভাবে করেছেন কাজটি? পেন্সিল আমি আসলে এখানে হালকা করে যখন ড্র করেছি, এটা আমি একটা মার্কার পেন দিয়ে লাইট কালার একটা মার্কার পেন ইউজ করেছি। তো আমার মনে হয় দর্শকরা চাইলে পেন্সিল দিয়েও ড্র করে নিতে পারবে। এটা আসলে বিশেষ করে বলার মতো কিছু নেই, এটা যার যার ইচ্ছা মতো করেই করে নিতে পারবে। আচ্ছা, আমি যেটা করছি শুরুটাই আমি আসলে অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। এখানে আমরা অ্যাক্রিলিক কালার যে র কালারটা আছে শুধু সেটা ইউজ করেছি, না কোনো মেডিসিন দিয়েছি এখানে? অ্যাক্রিলিকের একদম র কালার, এবং যখন আমরা ফেব্রিক কালার ইউজ করব সেটারও র কালার ইউজ করব। আচ্ছা, বাজারে তো এই কালারগুলো সহজেই পাওয়া যায়, আর কোনো ঝামেলা থাকে না মেডিসিন মেশানোর। হ্যাঁ, একদম ভেজালভাবে পাওয়া যাবে যে কোনো শপে। আর এখন মানুষ খুব হ্যান্ড পেইন্টের দিকে ঝুঁকছে, তো এই হ্যান্ড পেইন্টের যে ফেব্রিক কালারটা এটা কিন্তু একদম স্টেশনারি শপগুলোতেও খুবই ইজিলি অ্যাভেলেবেল। আমরা এখন কি রং করছি? আমি একটা সানসেটের একটা সিনারি করেছি, যেখানে হালকা একটু আকাশের আদল। আসলে হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে যেটা হয়, যদি টি শার্টে করা হয় খুব বেশি এক্সাজারেট কোনো সিনারি বা খুব রিয়েলিস্টিক কোনো কিছু আসলে করার প্রয়োজন হয় না। সিম্পলের মধ্যেই কিন্তু এই ড্রয়িংগুলো হয়ে থাকে, টি শার্টের ক্ষেত্রেও হোক বা অন্যান্য হ্যান্ড পেইন্টের ক্ষেত্রেও হোক। এই জন্য যে খুব বেশি স্কিলড হতে হয় তাও না। আপনি যখন ড্রটা করেছেন তখন কি টি শার্টে কোনো ফ্রেম ব্যবহার করেছিলেন নাকি এমনিতেই ড্র করেছেন?
আমি এমনিতেই ফ্রি হ্যান্ড ড্র করেছিলাম, এখানে কোনো ফ্রেম অর কোনো কিছু ইউজ করা হয়নি। কিন্তু আমাদের দর্শকরা যারা দেখছে তারা যদি মনে করে যে হ্যাঁ আমি একটু ফ্রেমটা হলে আমার জন্য ভালো হয়, তাহলে কিন্তু ফ্রেমে রেখে করতে পারবে, সেক্ষেত্রে আরও সুবিধা হবে, আরও ইজিলি ড্র করতে পারবে। কিন্তু আসলে হ্যান্ড পেইন্টের ব্যাপারটা আজকে আমরা যেটা করছি, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই যারা হ্যান্ড পেইন্টের টি শার্ট অর এরকম হ্যান্ড পেইন্টেড শাড়ি বা ড্রেস এগুলো দেখে, তারা হয়তো বুঝতে পারে না যে এটার প্রসেসটা আসলে কতটা ইজি, বা চাইলে নিজেরাও যে বাসায় করে নেওয়া যায়। তো ওই জিনিসটাই আজকে বোঝানোর জন্য এই হ্যান্ড পেইন্টটা করা, যে কতটা সহজে আসলে এটা করা সম্ভব। আর এখানে যে উপকরণ লাগছে সেগুলো কিন্তু হাতের কাছে খুবই সহজে পেয়ে যাচ্ছে। একটা টি শার্ট বোর্ড আর হচ্ছে রং কিনে আনলেই ঘরে বসেই কিন্তু খুব সহজে করা যাচ্ছে। কিছুদিন আগে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যিনি হচ্ছে গার্মেন্টসের ওনার, অনেকগুলো মানে ওনার প্রতিষ্ঠানের উনি ওনার ছিলেন, ওনার একটা সাক্ষাৎকারে আমি দেখলাম যে ওনার জীবনের শুরুটা হয়েছিল এইভাবে যে উনি বঙ্গ মার্কেট থেকে কিছু টি শার্ট এরকম কিনেছিল যখন স্টুডেন্ট ছিল। তো ওই টি শার্টগুলোই একদম 10 নাম্বার, যে মিরপুর 10 নাম্বারের যে মার্কেটটা আর কি, ওটার নিচে সে হচ্ছে কার্টুনে করে করে টি শার্ট সেল করছিল। তো ওই থেকে ওনার ক্যারিয়ারটা শুরু আর কি, ওইভাবে উনি ওনার জীবনের শুরুটা করেছিলেন, এবং এরপরেই দেখা যায় যে উনি এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং উনি অনেকগুলো গার্মেন্টসের মালিক এখন। সো কার জীবনের স্টার্টিংটা যে কোথা থেকে কিভাবে শুরু হয় এটা কিন্তু বলা যায় না, খুব ছোট করে কিন্তু মানুষ লাইফের স্টার্টটা করতে পারে। বলতে পারি যে কোনো প্রতিভা দিয়েই কিন্তু সামনে আগানো যায়। হ্যাঁ, শুধু শুরুটা করতে হবে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টাও কিন্তু ঠিক এরকমই, যে কতটা সহজে আসলে আমরা যে কোনো কাজ করতে পারি, এবং এটা কিন্তু অনলাইনের যুগ। যে কেউ কিন্তু চাইলেও মানে সবারই কিন্তু কোনো বিশেষ জায়গায় মেধা বা দক্ষতা থাকে, প্রতিভা থাকে, যেটা হয়তো করি করি বলেও করা হয়ে ওঠে না, শুরুটাই করা হয় না। হ্যাঁ, শুরুটাই করা হয় না। তো তাদের জন্যই কিন্তু আমার মনে হয় দূরপাঠটা অনেক চমৎকার একটা আয়োজন, যে তারা কিন্তু চাইলেই ঘরে বসে বসেই হচ্ছে খুব সহজেই শিখে একটা কাজ বাছাই করে সেটা নিয়ে সামনে আগাতে পারে। হ্যাঁ, দূরপাঠে তো এক এক দিন এক একটা বিশেষ বিষয়ের উপরে প্রশিক্ষণ বা শেখানো হয়। তো এখান থেকেই কিন্তু আমাদের দর্শকরা চাইলে যে কোনো বিষয়ে নিজেকে যদি মনে করে যে এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে পারি, এটা আমার ভালো লাগছে, বা আমার মনে হয় আমি এটা ইজিলি করতে পারবো, এবং সেই সব উদ্যোক্তাদের জন্য যারা খুব স্বল্প পুঁজি দিয়ে বাসায় বসেই কোনো কিছু করতে চাচ্ছে কিন্তু কি করবে বুঝতে পারছে না, তাদের জন্যই কিন্তু আমার মনে হয় এই অনুষ্ঠানটা খুব বেশি চমৎকার হতে যাচ্ছে, বা এই শিখার যে বিষয়গুলো। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনি গোলাপি কালারটা ব্যবহার করছেন। আমরা ঠিক কোন জায়গাটিতে কালার দিচ্ছি এখন? আমি আসলে একটা মোনোটোনাস স্কাই করতে যাচ্ছি, যেটা বুঝাবে যে সন্ধ্যা হচ্ছে, গধূলির যে একটা সময়, গধূলি লগ্ন, তখন কিন্তু আকাশে অনেক ধরনের রং দেখা যায়। তো সেই রঙগুলো কিন্তু মানে হঠাৎ করে দেখা যায় যে আকাশের রং কমলা কালার হয়ে গেছে। গধূলির সময়টা কিন্তু আসলেই চমৎকার। তো ওই সময়টা দেখা যাচ্ছে আকাশের কিছু অংশ সম্পূর্ণ লাল, গোলাপি এরকম বিভিন্ন বর্ণ ধারণ করে। তো আমি যেটা করছি যে ওই রকমই একটা ছোট্ট একটা পরিসরে ওই রকমই একটা আভাকে ফুটিয়ে তোলার। এখানে আমরা কোন সাইজের তুলিটা ব্যবহার করছি? এটা খুব সম্ভবত 6 সাইজের ব্রাশ যেটা আমি ইউজ করছি। তো দর্শকরা চাইলে তাদের নিজের পছন্দ মতো, কারণ তারা তো আসলে এই থিমটা বা এই পেইন্টিংটাকেই কপি করবে তা না, তারা নিজেদের মতো করেই করতে পারবে।
তো তারা তাদের পছন্দ মতো 0 থেকে 15 সাইজের ব্রাশ এই পেইন্টিংয়ের জন্য, যেহেতু ছোট কাজ সো চিকন তুলিগুলোই লাগবে বেশি। তো 2-3 সাইজের যে ব্রাশগুলো পাওয়া যায় ইজিলি, সেগুলো দিয়ে আসলে এই পেইন্টিংয়ের কাজগুলো করতে পারবে। এক্ষেত্রে আমরা একটা তুলি দিয়ে বিভিন্ন রং করছি। হ্যাঁ, একটা তুলি ইউজ করেই আমি করছি। তুলিটা যেহেতু একটা তুলি দিয়ে আমি ইউজ করছি, সেহেতু আমি ব্রাশটা কিন্তু একটু পরপর ধুয়েও নিচ্ছি। হুম হুম। আমার মনে হয় দর্শকরা আরেকটু রং করার পরে বুঝতে পারবে যে আসলে আমি কি রং করছি। অনেকেই হয়তো বা কনফিউজ থাকতে পারে এখন। ছোটবেলায় আমার একটা ঝোঁক ছিল যে আমি এরকম রং করা বা কোনো কিছু শেখানোর প্রোগ্রাম হলে ওটা দেখতাম এবং বাসায় বসে বসে ওগুলো করতাম প্র্যাকটিস। ওইটা আমার খুব শখের এবং সবচেয়ে প্রিয় প্রোগ্রামগুলো ছিল, যেই লার্নিং প্রোগ্রামগুলো ছিল সেটা। আমরা এখন একটা কালারের উপর আরেকটা কালার দিয়ে শেড দিচ্ছি। হ্যাঁ, এটা ভেজা অবস্থায় করলেই বেটার, কালারটা মিশে যায়। আমি দর্শকদের যেটা বলবো যে আমাদের প্রোগ্রামের টাইম ডিউরেশনটা কিন্তু কম, যেটার জন্য আমরা খুব ইজিলি করা যায় এরকম থিমগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করি। যেহেতু দর্শকরা যখন বাসায় বসে প্র্যাকটিস করবে তাদের কাছে কিন্তু অনেক বেশি সময় থাকবে, তো ওই সময়টা কিন্তু দর্শকরা চাইলে কিন্তু অনেক সময় নিয়ে আরও তাদের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে পারবে। আমরা প্রথমে কালার জাস্ট ড্রয়িংয়ের কালারগুলো বের করে নিচ্ছি, কিন্তু কিছুটা কালার ফিল আপ হয়ে গেলে আমরা কিন্তু এটাতে ডিটেলিং করব, তখন আরও ভালোভাবে বোঝা যাবে যে আমরা অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি। এখন আমরা গাছের যে অঙ্কনটি সেটিতে কালার দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে কিছু নারিকেল গাছ বা খেজুর গাছ টাইপের কিছু পাতা দিচ্ছি, দিব একটু পরে। গাছের যে পাতাগুলোর যে চিকন লাইনগুলো ওগুলো বের করব, বাট তার আগে জাস্ট আমি লাইনের জন্য একটু কালার ফিল আপ করে রাখছি। গাছের কালার কিন্তু আমরা সবসময় দেখতে পাই যে একটু খয়েরি রঙের হয়ে থাকে, এক্ষেত্রে কালো কেন করা হয়েছে? ওই যে বলছিলাম যে একটু গোধূলি লগ্নটাকে আমি ধরতে চাচ্ছিলাম। তো গোধূলি লগ্নে কি হয়, চারিদিকটা একটু অন্ধকার হয়ে যায়, আকাশটা বিভিন্ন রং বদলায় এবং আমরা যে ওই আশেপাশের গাছগুলো কিন্তু তখন কালো কালো দেখায়, তখন আর গাছের যে গ্রিন গ্রিন যে ব্যাপারটা ওইটা কিন্তু আর বোঝা যায় না। শুধু আকাশের যে রঙগুলো সেগুলোই বোঝা যায়। আমরা শিখবো, তবে তার আগে নেব একটা ছোট্ট বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় ঘরে বসে টি শার্ট পেইন্টিং। আমরা টি শার্টে পেইন্টিং করছিলাম। হ্যাঁ, আমি বিরতির মাঝখানেও একটু রং করছিলাম। তো এখন যেটা হবে, এখানে ফেব্রিক কালারের ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে কাপড়ের উপরে রং করার ক্ষেত্রে একটা জিনিসকে ফেস করতে হয় যে রংটা একটু শুকাতে একটু সময় নেয়। আর যেহেতু এটা কাপড়, কোনো কাগজ না, তো এটাতে কিন্তু কালার কন্ট্রোল করাটা কিছুটা
একটু একটু কঠিন যে রংটা ব্লেন্ড করা বা রংটাকে ওইভাবে করা, এই জন্য বেশ কিছুটা সময় কিন্তু লাগে, একটু বিরতি নিয়ে নিয়ে কাজটা করতে হয়। তো আমরা যেহেতু সরাসরি প্রোগ্রাম চলছে, তো আমরা যেটা করব যে আমরা একবারই করছি, তবে দর্শকদেরকে বলবো যে আপনারা যখন করবেন তখন কিছুটা বিরতি নিয়ে নিয়ে কাজটা করবেন, যে একটা অংশে একটু রং দেয়া হলো, ওই অংশটা যখন শুকিয়ে যাবে পরবর্তী রংটা শুকানোর পরে দিতে। এখন আমরা গাছের পাতার যে আকৃতি সেটা দিচ্ছি। হ্যাঁ, এটাও আমরা আসলে এখানে দিচ্ছি, কিন্তু এটার যে চিকন লাইনগুলো সেটাও আমরা বের করব একটু পরে, যখন রংটা শুকাবে ভালো মতো করে। তখন আসলে ওই সময়টা হয়তো বা আমরা পাবো না, বাট দর্শকদের বোঝার সুবিধার্থে আমি এটাকে এভাবে দিয়ে রাখছি, যেন দর্শকরা ধারণা নিতে পারে। এটা যেহেতু আসলে কাপড় উপর রং করা হচ্ছে, এই রং কি উঠে যাবে বা ধোয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আমরা যেহেতু ফেব্রিক কালার ইউজ করছি, সো ফেব্রিকের উপর থেকে ফেব্রিক কালার কখনোই যাবে না। এই জন্যই ফেব্রিক কালারটা ইউজ করা। যদি আমরা অন্য কোনো মাধ্যমের রং ইউজ করতাম তাহলে ওটা ধোয়ার সাথে সাথেই চলে যেত। তো ফেব্রিক কালার যাবে না, এবং আমি যেটা করেছি যে আমি অ্যাক্রিলিক কালারও ইউজ করেছি। অ্যাক্রিলিক কালারটাও স্থায়ী হবে কাপড়ের উপরে। এক্ষেত্রে কি কোনো নিয়ম আছে যে আমরা রোদে শুকাতে দিব বা ফ্যানে শুকাবো না, না, তাহলে? না, এটা শুকানোর জন্য বাড়তি কোনো এফোর্টের কোনো প্রয়োজন নেই। এটা এমনিতেই শুকিয়ে যাবে, জাস্ট একটু সময় দিতে হবে। সময় বলতে আমরা এটাকে আসলে কতদিন এভাবে রেখে দিতে পারি বা কতদিন পর এটাকে না, 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 ইউজ করা কত যাবে? দিনের জন্য না। কাজটা এই যে মানে একটা কালার অ্যাপ্লাই করার পরে ২০-৩০ মিনিট সময় দেয়া যেতে পারে বা তার থেকেও আচ্ছা। কম। মানে এটা ডিপেন্ড করে শুকানোর উপর। কারণ এটাতে আমি কতটুকু পানি ইউজ করছি এটা হচ্ছে বিষয়, এবং এটার তো আসলে কোনো মাত্রা নেই যে আমি এতটুকু করব, দর্শকরা কতটুকু করবে। এটা সেটার উপর ডিপেন্ড করে, এবং এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে আপনি আধা ঘন্টা, যেটা হয় রান্নার ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ ৩০ মিনিট আমাদের চুলায় রাখতে হবে। এখানে আসলে সেইভাবে বলার মতো কিছু নাই। অ্যাক্রিলিক কালারটা একটু ঘন হয়ে থাকে। সেক্ষেত্রে কি আমরা মাঝে, মাঝে একটু পানি ব্যবহার করে এটাকে পাতলা করে নিচ্ছি নাকি ঘনটাই ইউজ করছি? আমি একটু পানি দিয়ে একটু হালকা করে নিচ্ছি। তবে আমি দর্শকদেরকে বলব যে যেহেতু আমি পেইন্টিং করছি এবং এই পেইন্টিংয়ের সাথে আমার আজকে অনেক বছরের সম্পর্ক। সো আমি ইউজুয়ালি যেটা হয় যে অ্যাক্রিলিক কালার ইউজ করে আমি সব পেইন্টিং বা কাজগুলো করে থাকি। এজন্য আমি অ্যাক্রিলিক ইউজ করছি। তবে দর্শকদের ক্ষেত্রে বলব যে শুরুতেই অ্যাক্রিলিক কালার ইউজ করে এই পেইন্টিং করার কোনো প্রয়োজন নেই। কারণ অ্যাক্রিলিক কালারটা একটু এক্সপেন্সিভ। প্লাস হচ্ছে অ্যাক্রিলিক কালার শিখার একটা বিষয় থাকে। তো যেটা করবে দর্শকরা সরাসরি একদমই রেডিমেড কিনতে পাওয়া যায় ফেব্রিক কালার। সো এটা দোকান থেকে কিনে নিতে পারবে এবং এটা দিয়ে শুরুর দিকে বাসায় প্র্যাকটিস করে নিতে পারে। এখন কিন্তু অনলাইনের যুগে যেটা হয়েছে যে যেকোনো প্রোডাক্ট বা যেকোনো কিছু নিয়ে যদি কেউ স্বাবলম্বী হতে চায় বা কাজ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ইজি মার্কেটিংটা। কারণ আমি এমনও অনেককে দেখেছি যে ছোট ছোট স্ট্রর উপরে হ্যান্ড পেইন্ট করে সেই স্ট্রগুলো হচ্ছে সেল করছে। সো এরকমও অনেক পেজ আছে উইদাউট এনি মার্কেটিং পলিসি বা কোনো বুস্টিং ছাড়াই দেখা যাচ্ছে যে রেগুলার ওদের অনেক অনেক অর্ডার থাকছে, অনেক কাজের সুযোগ থাকছে।
আপনি যেহেতু একজন উদ্যোক্তা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি এখন কিন্তু অনেক উদ্যোক্তাই আছেন যারা হচ্ছে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করছেন, রান্না-বান্না বা কাপড় এইগুলা নিয়ে। তো আপনারটা তো একটু ভিন্ন যে আপনি হচ্ছে পেইন্টিং করছেন। সেক্ষেত্রে আপনার এই কাজটাকে নিয়ে আপনি কতটুকু সফলতা পেয়েছেন? আমি যেহেতু স্টাডি ব্যাকগ্রাউন্ডও হচ্ছে পেইন্টিং, হুম, হুম। আমি ছোটবেলা থেকেই ছবি আঁকি। তো আমার প্রফেশন যখন আমি চুজ করব, যেহেতু আমি পড়াশোনাই করেছি পেইন্টিংয়ের উপরে, সো প্রফেশনটাও আমি আসলে পেইন্টিংটাকেই রাখছি। তো আমি আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি পেইন্টিং করি, পেইন্টিংয়ের যত ধরনের সেক্টর আছে সব কিছুই কিন্তু টুকটাক আমাদের শেখা হয়েছে। তো আমি যেটা শেখা হয়েছে বলতে আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন? জি, আচ্ছা। আমি তো ঢাকা ইউনিভার্সিটি চারুকলা হুম, থেকে হুম। বিএফএ কমপ্লিট করছি। তো আ কিন্তু আমি এরকম অনেককে দেখেছি যারা আ কোনো স্টাডি ব্যাকগ্রাউন্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে ছিল না। কিন্তু তারাও কিন্তু আ শুধুমাত্র ভালোবাসার জায়গাটা থেকে পেইন্টিংয়ের কাজ করছে এবং তারাও যথেষ্ট ভালো কাজ করছে এবং আ আ যথেষ্ট একটা জায়গা ক্রিয়েট করে নিয়েছে হুম, হুম। মার্কেটে। এরকম অনেককেই আমি চিনি। তো আসলে যেকোনো কাজের ক্ষেত্রে আমি যেটা বলব যে ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। আ যেটাই করছেন সেটার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধাবোধ বা সেটার প্রতি একটা ডিটারমিনেশন থাকলে হুম, আসলে হুম। যেকোনো কাজে আমার মনে হয় যে ভালো করা সম্ভব। হুম। যেমনটা আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই কাজে কতটুকু সফলতা পেয়েছেন এবং এর চাহিদা কেমন বাজারে? আ এখন তো আসলে সবকিছুই আ একদম মানে গি প্রযুক্তি অনেক আধুনিক হয়েছে। কিন্তু যেটা বলব যে এখন কিন্তু যতটাই আধুনিকতার দিকে যাচ্ছে তার থেকে মানে হ্যান্ডিক্রাফট বা যেকোনো হাতের কাজ বা পেইন্টিং এগুলোর কিন্তু চাহিদা দিন, দিন বাড়ছে। হুম, হুম। যেটা মানে উল্টাটা হওয়ার কথা ছিল কিন্তু। কিন্তু আসলে আমি দেখছি যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি যতটা বাড়ছে মানুষ কিন্তু রুট বা তার শেকড়ের দিকে বেশি আগাচ্ছে। হুম, হুম। কারণ এই সেই আগে কিন্তু কাঁথা যেটা নকশি কাঁথার কিন্তু হুম, এত হুম। সেল ভ্যালু ছিল না। বা যেকোনো হাতের কাজ করা ড্রেসের কিন্তু এত দাম হতো না। এখন কিন্তু আমরা দেখছি যে যত দিন যাচ্ছে এই কাজগুলো একটু কমে যাচ্ছে, মানুষ একটু কম করছে কিন্তু সেগুলো নিয়ে কিন্তু সেইটাই ফ্যাশন কিন্তু তৈরি বেশি হচ্ছে। মানুষের ফ্যাসিনেশন সবচাইতে বেশি। আমরা যেটা করব আমাদের কাজটা একটু আ আ ভেজা আছে বা আমরা একটা লেয়ার পর্যন্ত করেছি। সো আমি এটাকে কিছুক্ষণের জন্য এটা একটু শুকানোর জন্য রাখবো। আচ্ছা। ততক্ষণে আমি আরেকটা টি-শার্টের জন্য ড্র করে রেখেছিলাম। যেটা হুম, হুম। হচ্ছে গিয়ে আরো ইজি করে আমি আমাদের দর্শকদেরকে দেখাতে চাচ্ছি। সেটা আমি একটু দেখাতে চাচ্ছি। যেটা হচ্ছে এটা একটা রিকোয়ারমেন্ট ছিল যে ছেলেদের টি-শার্টে একটা মিউজিক্যাল কোনো ইন্সট্রুমেন্টের একটা কিছু ক্রিয়েট করে দেখাতে হবে। সো হুম, হুম। যেটা করব আমি এখানে শুধুই একটা রং ইউজ করব। যারা নতুন কাজ করছে বা হ্যান্ড পেইন্ট করতে যাবে তাদেরকে খুব আসলে কমপ্লিকেটেড কিছু দেখিয়ে হুম, হুম। আসলে দেখানো উচিতও না। তাহলে খুব মানে হয় না যে এটা তো কঠিন, এটাতে আসলে আমি করতে পারবো না। এরকম একটা ব্যাপার চলে আসে। তো আমি একটু সহজ করে এঁকেই রেখেছি আগে। মিউজিকের যে সুরগুলোর জন্য যে সিম্বলগুলো ইউজ করা হয় সেগুলো একটা পাশে এঁকেছি এবং কিবোর্ডের কিছু কিবোর্ডের যে বাটনগুলো সেগুলোকে এঁকেছি। তো এটা জাস্ট এক কালার দিয়ে আমরা করব এবং সেখানে আমি ব্ল্যাকটাই ইউজ করছি। দর্শকরা চাইলে তাদের নিজস্ব পছন্দ মতো যেকোনো অন্য কালার ইউজ করে নিতে পারে। ফেব্রিক পেইন্টের ক্ষেত্রে যেটা বলব যে আ কিছু ভেজা করে আমরা আসলে কাজটা করি তো। এটা শুকানোর পরে এটার সাইডের লাইনগুলো, বর্ডারগুলো ঠিক করা হয় বা চিকন লাইনের কাজগুলো একদম লাস্টের দিকে করা হয়। হুম, হুম। আমরা তো আজকে টি-শার্টের উপর রং করছি। এক্ষেত্রে কি আমরা এই রংগুলো দিয়ে কি শাড়ি বা থ্রি পিসও করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। ঠিক এই একই প্রসেসে কিন্তু আমরা শাড়ি থ্রি পিসেও কাজ করে থাকি ফেব্রিক কালারে। আমার আ আ শুরুতে আমি হচ্ছে গিয়ে এখন যেহেতু কালার ফিল আপ করছি আমি একটু মিডিয়াম সাইজের ব্রাশ দিয়ে হচ্ছে আ যে জায়গাগুলো ভরাট অংশ আছে হুম, হুম। সেগুলোকে কালার করছি।
ডিজাইন তো আসলে মনের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনই করে নিতে পারবে। সেক্ষেত্রে যদি কেউ ডিজাইন করতে না পারে, তার জন্য করণীয় কি? আচ্ছা, সে যেটা করতে পারে খুব ইজি একটা ওয়ে বলে দিচ্ছি। তো ছোটবেলায় আমি দেখতাম যে যখন খুব হাতের কাজগুলো প্রচলিত ছিল, তখন কিন্তু হাতের কাজের কিছু ডিজাইনের ছাপ পাওয়া যেত। হুম। তো ওই ছাপটাকে দিয়ে কিন্তু অনেকে করতো। তো এখনও কিন্তু মার্কেটে এই ধরনের কিছু ডিজাইনের যে ছাপ সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে। যারা পেইন্টিংয়ে পারদর্শী না বা ড্রয়িং করতে পারে না, তারা আরেকটা কাজ করতে পারে যে ট্রেস করতে পারে। যেকোনো ডিজাইন একটা টি-শার্টের উপরে ট্রেসিং পদ্ধতিতে যেতে পারে এবং ড্রয়িংটাকে কিন্তু ট্রেস করে নিতে পারে। ট্রেসিং পদ্ধতিটা কেমন? যেকোনো কাগজের উপরে যেই ছবিটাকে করতে চাচ্ছে সেটাকে আসলে প্রিন্ট দিয়ে পিছনে ট্রেসিং পেপার ইউজ করে ওইটার উপরে হাত ঘোরালে কিন্তু ইজিলি ট্রেস করে নিতে আচ্ছা। পারবে। আমি আমাদের দর্শকদের বোঝার জন্য কিন্তু আমি খুব সহজ কোনো কিছু করেছি। অনেকে কিন্তু আমি টিনেজারদের মধ্যে দেখেছি যে অনেক অনেক ক্রিয়েটিভ আছে, যারা অনেক সুন্দর করে কিন্তু পপ আর্ট করতে পারে, অনেক ধরনের কালারফুল পেইন্টিং করতে পারে বা হ্যান্ড পেইন্ট করতে পারে। তো তাদেরকে বলবো যে ওরা কিন্তু স্টাডির পাশাপাশি কিন্তু টি-শার্টে পেইন্ট করতে পারে এবং অনলাইনে কিন্তু সেল করতে পারে ইজিলি। অবশ্যই। এখন যেহেতু অনলাইনের যুগ, সেক্ষেত্রে কিন্তু এই প্রতিভাটাকে কাজে লাগাতে পারে। আমরা ফিরে আসছি একটা বিরতির পর। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় ঘরে বসে টি-শার্ট পেইন্টিং। এখন যে আমরা পেইন্টিং করছি সেটা কোন বেজের? আমরা তো এখন ফেব্রিক কালার দিয়ে টি-শার্টের উপর পেইন্ট করে দেখাচ্ছি, যেন আমাদের দর্শকরা ইজিলি বাসায় বসে কিন্তু হ্যান্ড পেইন্ট করতে পারে। আমি এমন অনেককে দেখেছি যে ছবি খুব ভালো আঁকতে পারে, কিন্তু ফ্যামিলি প্রেশারে হোক বা অন্য যে কোনো কারণে হোক আর এই সাবজেক্ট নিয়ে পড়া হয়নি, কিন্তু তার যে প্রতিভা সেটা কিন্তু থেকে যায়। তো তারা কিন্তু খুব ভালোবেসে ছবি আঁকে। তাদেরকে বলবো যে যদি কোনো বিজনেস স্টার্ট আপ করতে চায়, তাহলে হ্যান্ড পেইন্টিং একটা খুব ভালো অপশন হতে পারে তাদের জন্য। আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই ইজি প্রসেস। জাস্ট একটা সিম্পল কালার দিয়ে কিন্তু যে কোনো একটা কিছুকে ফুটিয়ে তোলার যে বিষয়টা থাকে সেটা। তো আমরা এই টি-শার্টের থিম হচ্ছে মিউজিক। সো এখানে মিউজিকের জন্য আমরা একটা কিবোর্ডের কিছু পার্ট দিয়েছি এবং এখানে আমি মিউজিকের যে সুরগুলোকে বোঝানোর জন্য যে স্যাম্বল ইউজ করা হয় সেগুলোকে ইউজ করেছি। এটা আসলে একটু সময় সাপেক্ষ কাজ, কারণ এই কালারটা আসলে কাপড়ের উপর থেকে শুকাতে বেশ কিছুক্ষণ সময় নেয়। তো যেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে আমরা এইভাবে দেখাচ্ছি, জাস্ট একটা যেন আমাদের দর্শকরা একটা ধারণা পায় এবং যখন দর্শকরা করবে তারা তাদের মতো করে সময় নিয়ে কাজটা করতে পারবে। এক্ষেত্রে যখন আমরা কাপড়ের উপর রং করব, রং শুকানোর জন্য কি আমরা ফ্যানের নিচে শুকাতে পারি, নাকি হচ্ছে এমনিতেই নর্মাল রেখে দিলেই হবে? এটা আসলে ডিপেন্ড করে। আমি বলবো না যে ফ্যান ছেড়ে আসলে এটা শুকানোর কিছু আছে। তারপরও যদি কেউ চায় তাহলে এটা করতে পারে। সেই ক্ষেত্রে তো সমস্যা হবে না। না, সেটাও কোনো সমস্যা হবে না, বাট মেক শিওর করতে হবে যেন এই কাজটা যেটা হয় যে যদি উইদাউট ফ্রেম করা হয় বা বোর্ড করা হয়, এটা কিন্তু লেগে যাওয়ার, আমি যেমন অনেক সাবধানে করছি, কারণ এই কাজটা কিন্তু ছড়িয়ে যাওয়া বা নষ্ট হয়ে যেতে পারে লেগে গেলেই শুকানোর আগে। তো এটাকে ওইভাবেই একটা জায়গায় রাখতে হবে যেন এটা আসলে কেউ বাচ্চা বা কেউ ধরে নষ্ট না করে ফেলে।
আসলে হ্যান্ড পেইন্টটা টি শার্টের সাথে সাথে কিন্তু মেয়েদের মধ্যেও খুব বেশি প্রচলন থাকে, যে শাড়ি বা ড্রেসের ক্ষেত্রে। এটা যেহেতু হ্যান্ড পেইন্ট, সেক্ষেত্রে ওয়াশ করার কোনো নিয়ম আছে? হ্যান্ড পেইন্ট ওয়াশ করার নিয়ম নেই, কারণ হচ্ছে একদম ইজিলি রেগুলার কাপড় যেভাবে ওয়াশ করে এটাও সেভাবে ওয়াশ করতে পারবে। এটা আলাদা করে আসলে বলবার মতো কিছু নাই। এমনিতে যে হয় আমরা কাপড় ভিজিয়ে রাখি ৩-৪ ঘন্টা, তারপর ওয়াশ করা হয়, এটাও কি সেম ভাবেই ওয়াশ করা যাবে নাকি ইনস্ট্যান্ট ওয়াশ করে নিতে হবে? এটা আসলে মানে রেগুলার কাপড়ের মতোই ধোয়া যাবে, নো ম্যাটার যে অনেকক্ষণ শুকিয়ে রাখলে যে ভিজিয়ে রাখলে যে রংটা উঠে যাবে তা না। হুম। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, ভালো ফেব্রিক কালার ইউজ করতে হবে। এটা কিন্তু মানে আমি আজকে টি শার্ট দেখাচ্ছি, দ্যাট ডাজন্ট মিন যে শুধু টি শার্টেই হ্যান্ড পেইন্ট হয়। সবাই কিন্তু জানে যে কি কি হ্যান্ড পেইন্ট করা যায়। অনেক সময় দেখা যায় যে বাসার পর্দা, চাদর, আহ, এরকম কিছুতেও কিন্তু হ্যান্ড পেইন্ট করা হয়। সো এটা কিন্তু আলটিমেটলি এই সেম প্রসেসেই হয়। যারা একটু ভালো সুন্দর করে ছবি আঁকতে পারে তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুব ইজি। এবং টি শার্টের পাশাপাশি তারা কিন্তু চাইলে বাসার চাদর হোক বা পর্দা হোক বা অন্য যে কোনো কাপড় হোক, ওড়না হোক বা শাড়ি হোক, সব কিছুতেই কিন্তু হ্যান্ড পেইন্ট করতে পারবে। হুম হুম। আমি দেখতে পাচ্ছি আপনি একটি লাইন করছেন, সেক্ষেত্রে কি এই লাইনটি শুধু ফ্রি হ্যান্ডে করেছেন নাকি স্কেল ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে? আমি ফ্রি হ্যান্ডে করেছি, কিন্তু আমার মনে হয় যে দর্শকরা চাইলে স্কেল ইউজ করতে পারে। আর আমাদের এখন এইখানে অনুষ্ঠানের সময়ও আমরা খুব বেশি পাচ্ছি না, তো আমি এখানে দর্শকদেরকে স্কেল দিয়ে দেখাচ্ছিও না। তো স্কেল দিয়ে করলে আরও সুন্দরভাবে লাইনগুলো করতে পারবে। কারণ আমরা কিন্তু একদমই যারা কখনোই ছবি আঁকেনি, ইভেন তাদের জন্য পেইন্টিংয়ের এই কাজ মানে প্রজেক্টটা করছি, যেন যে কখনো ছবিও আঁকেনি সেও যেন আসলে খুব এই সহজে কাজটা ঘরে বসে দেখে করতে পারে। সহজেই করতে পারে। এবং তার মধ্যে যে একটা ভীতি কাজ করতো যে ছবি আঁকা বোধহয় খুব কঠিন বা এই হ্যান্ড পেইন্টটা বোধহয় খুব কঠিন, ওই ফেয়ারটা যেন আর না থাকে আর কি। আপনি যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু একটা রং ব্যবহার করেই টি শার্টটি করা হয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন কালারের নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, এটা আসলে একদমই এক কালার দিয়ে করা, কারণ সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের দর্শকদের মধ্যে যারা একদম কখনো রং করেনি, শিখেনি, দেখেনি, তারা কিন্তু এটা দেখে করতে পারবে সহজেই। আমরা আমরা তো আসলে শিখছি কিভাবে রং করে বা করছে। তো এক্ষেত্রে দেখা যায় রং করার সময় কিন্তু অন্য কাপড়ে বা একটু সাইডে রং লেগে নষ্ট হয়ে যায়, সেটা ঠিক করার কোনো নিয়ম আছে কিনা? এখানে এটাই কিন্তু একটা চ্যালেঞ্জ আসলে হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে, যে সাইডে টাইডে রং লাগা যাবে না, কারণ যেহেতু ফেব্রিক কালারটা কিন্তু একবার ফেব্রিকের উপর পড়লে কিন্তু আর সহজে রিমুভ করা যায় না। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। সো একটু অনেক কেয়ারফুলি হয়ে এই কাজটা করতে হবে। এবং বেটার হচ্ছে যখন আপনি বা যেই করছে সে যেন ঘরে ওই জায়গাটায়, কাজের জায়গাটায় যেন একাই থাকে। কারণ অনেক সময় থাকে না যে কারোর সাথে কথা বলছে বা আনকনশিয়াসলি হচ্ছে এই জিনিসটা একটু ব্রেক করলো। এই লাইনগুলো যেমন হচ্ছে, আমি এই কিবোর্ডের লাইনগুলো একটু সমান করব সময় নিয়ে, কিন্তু এখন আপাতত আমি দর্শকদের বোঝার জন্য লাইনগুলোকে টেনে দেই। আরেকটা কাজ করতে পারে দর্শকরা কিন্তু চাইলে, যদিও এটা একটু মানে একটু অন্যরকম হয়ে যায়, তারপরেও যদি কেউ চায় যে এখানে পার্মানেন্ট মার্কার ইউজ করে লাইনের ক্ষেত্রে একটু হেল্প নিবে, সো সেটাও করতে পারে। যে এখানে লাইন ওয়ার্ক পার্মানেন্ট মার্কার ইউজ করলে লাইনগুলো একটু সোজা হবে,
সোজা করার জন্য সেটাও করতে পারবে। তো আমরা কিন্তু অনুষ্ঠানে আধা ঘন্টা বা 40 মিনিটের মতো সময় পাচ্ছি কাজগুলো করার জন্য। সো সেক্ষেত্রে যেটা বলব, যদি কেউ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা নিয়ে সময় নিয়ে কাজ করে তো আরেকটু বেটার আউটপুট আসবে, এবং তাহলে দেখা যাচ্ছে যেই এই কাজটা স্টার্ট আপ করতে চাচ্ছে বা বিজনেস ফর্মে করতে চাচ্ছে সে কিন্তু একদিনে চাইলে কিন্তু 8টা 10টা করে টি-শার্টে কিন্তু পেইন্ট করতে পারে। হ্যাঁ, এখন কিন্তু অনেক ধরনের কাজে কিন্তু হ্যান্ড পেইন্ট করা হয়। ইভেন আমি দেখলাম যে একদম জুতার উপরেও হ্যান্ড পেইন্ট করা হচ্ছে, ব্যাগের উপর করা হচ্ছে। তো এটার আসলে এন্ডলেস একটা প্রসেস। আমার মনে হয় যে অনেক কিছুর উপরে কাজ করার সুযোগ আছে। এমনকি হ্যান্ড পেইন্টটা শোপিসের উপরে হচ্ছে, মিররের উপরে হচ্ছে, অনেক কিছুর উপরে হচ্ছে। এক্ষেত্রে আমরা তো আজকে 2টি টি-শার্টের রং করেছি, আপনি এগুলোর মূল্য কিভাবে ধরবেন? টি-শার্টের মূল্য আসলে যে কোনো আর্টওয়ার্কের কোনো ফিক্সড প্রাইস আসলে বলা যায় না। আমার মনে হয় যে যেটার কস্টিং যেরকম আসে, যেমন আমাদের এই টি-শার্টের যেরকম যতটুকুই কস্টিং এসছে আমি এটার ডাবল ধরতে পারি, 3 ডাবল ধরতে পারি। ইট ডিপেন্ডস। তবে এইটুকু বলতে পারবো, যদি কেউ হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করে, হ্যান্ড পেইন্ট নিয়ে যদি কারো আগ্রহ থাকে কাজ করার, তো সে যেটা করতে পারবে যে সে ভালো একটা প্রফিট আই থিঙ্ক এখান থেকে বের করতে পারবে। একদিনে সর্বোচ্চ কয়টা এরকম টি-শার্ট পেইন্টিং করা যেতে পারে? তো করতে করতে আসলে হাত চলে আসে। আমার মনে হয় যদি একজন মানুষের ক্ষেত্রে চিন্তা করি, আবার কেউ যদি ফুল সেটআপ নিয়ে করে যে হ্যাঁ আমরা 4-5 জন মিলে কাজটা করব, তো তারা কিন্তু অনেকে একসাথে বসে অনেকগুলো কাজ নামিয়ে নিতে পারবে। তবে একজন মানুষ তো ইজিলি 8টা 10টা করতেই পারে প্রতিদিন। তো সেক্ষেত্রে যদি একটা টি-শার্ট থেকে মোটামুটি ভালো ইনকাম হয়, তো 8-10 হাজার টাকা আর্ন করা একদিনে পসিবল। সেটা যদি টি-শার্ট থেকে ছাড়িয়ে যদি অন্যান্য হ্যান্ড পেইন্টের অন্য বিষয়গুলোকেও অ্যাড করে নেয়, যে শাড়ি বা ড্রেস বা অন্য কোনো কিছুতে, ব্যাগে, তাহলে তো আসলে এটা একটা খুব লাভজনক একটা বিজনেস হতে পারে। আমাদের হাতে সময় কম আছে, আমরা চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব আমাদের যে লাইনগুলো আছে সেগুলো মিলিয়ে দেবার। আমার মনে হয় দর্শকরা অলরেডি বুঝতে পারছে যে আমাদের এখানে কাজ কি। তবে আমি কিন্তু এইখানের যতটুকু আমাদের যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রোগ্রামটা, আমি যতটুকু সম্ভব এখানে করছি, বাট প্রোগ্রাম শেষে আমি এই লাইনগুলোকে আরও সুন্দর করে দিব, এবং আমাদের দর্শকরা যারা দেখছে তারাও, কারণ এখানে কালার শুকানোরও একটা বিষয় থাকে, ভেজা অবস্থায় আসলে একটার উপরে আরেকটা লেয়ার দেয়া পসিবল না। আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে আমাদের কাজটি প্রায় শেষ, শুধু হচ্ছে লাইনগুলো দিয়ে দিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিল। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।